শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পর উত্তাল হয়ে ওঠে ঢাকা শহর এবং তারই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথম আলো এবং ডেইলি স্টারের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু রাতভর ভাঙচুর করেছিল। এই মুহূর্তে আমরা প্রথম আলোর সামনে দাঁড়িয়ে রয়েছি এবং প্রথম আলোর সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছি। এখনও দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর কার্যালয় জুড়ে উৎসুক জনতার কিন্তু অবস্থান এবং ফায়ার সার্ভিস এখনও কাজ করে যাচ্ছে। দেখছেন যে কার্যালয়ের সামনে শত শত উৎসুক জনতা কিন্তু এখনও অবস্থান করছেন এবং যদি একটু ভবনের অবস্থা দেখানোর চেষ্টা করি, একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রথম আলোর কার্যালয় এবং যদি একটু দেখানোর চেষ্টা করি এখনও কিন্তু কার্যালয়ের ভেতর থেকে প্রথম আলোর যে অফিস সে অফিসের ভেতর থেকে কিন্তু এখনও ধোঁয়া হচ্ছে এবং দেখছেন যে ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনও এখানেই অবস্থান করছেন। মূলত গত 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হয়েছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় এবং পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখান থেকে পরিবারের ইচ্ছায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু হস্তান্তর করা হয়েছিল। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। তার পরবর্তীতে সিঙ্গাপুরে গতকাল রাত 9টার কিছু সময় পরে কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর এসেছিল এবং তারপরে আমরা দেখেছি ঢাকা শহর কিন্তু উত্তাল হয়ে পড়েছিল শরীফ ওসমান হাদির সমর্থকেরা এবং ভারত বিরোধী আগ্রাসন বিরোধী যে সকল মানুষেরা রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়ে রাস্তায় নেমেছিলেন এবং রাজধানীর যে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে ভবন রয়েছে সেই ভবন কিন্তু তারা আগুন দিয়েছিলেন এবং ভেঙে ফেলেছেন। আমরা দেখেছিলাম যে গতকাল রাতে ধানমন্ডি 32-এও কিন্তু ছাত্র জনতা অবস্থান নিয়েছিলেন এবং ধানমন্ডি 32-এও কিন্তু তারা ভাঙচুর চালিয়েছিলেন এবং দেখানোর চেষ্টা করছে যে ডেইলি স্টারের সামনে দর্শক আমরা এখানে উপস্থিত ছাত্র জনতার সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব। আমরা গাজীপুর থেকে এসেছি। গতকালকে সারা রাত আমরা গাজীপুরে ছিলাম। গাজীপুরের এই যে আমাদের যে ভাইয়েরা ছিল, আমরা গাজীপুর থেকে আপনার সারা বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। গাজীপুর ময়মনসিংহ হাইওয়ে বন্ধ করে দিয়েছিলাম। পরবর্তীতে মানুষজনের অসুবিধার কথা চিন্তা করে আমরা সেই ব্লকেট ছাড়ি। আজকে গাজীপুরে আমাদের ব্লকেট কর্মসূচি আছে, সর্বদলীয় প্রতিরোধ সভা আছে। আমরা ওখানে কিছু আমাদের সহযোদ্ধাদের রেখে আমরা শাহবাগের উদ্দেশ্যে এসেছি। কারণ ভাই শুধুমাত্র হাদি না, আমরা যারা 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আমরা কেউই নিরাপদ না। 1.5 বছর পরেও যদি হাদির মাথায় গুলি লাগতে পারে, হাদির কণ্ঠস্বরকে দাবায় দেওয়ার চেষ্টা করতে পারে, আমি এটা বলতেই পারি যে আমাদের সুশীলতার কারণে, আমাদের এই সুশীল গভর্নমেন্টের কারণে, ইন্টারিমের কারণে আমরাও হুমকির মুখে আমাদের মাথায়ও গুলি লাগতে পারে। কিন্তু আমরা সেই গুলিকে পরোয়া করছি না। আমরা সেই গুলির জন্য, যে গুলি লাগবে মরে যাব, এর জন্য ভয় পাচ্ছি না। আমরা এখন যেহেতু অনেক সুশীলতা হয়েছে, আমি গ্রামাঞ্চলে একটা কথা শুনেছি যে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন মানুষ শেষ থাবা দেয়। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আমরা আর ওই রক্ত দেওয়ার স্লোগান দিব না, এখন আমরা রক্ত নিব। এখন আমাদের ওই যে আমি মাহফুজ ভাইয়ের সাথে তাল মিলাচ্ছি, মাহফুজ ভাই যখন ইন্টারভিউ ছিল মাহফুজ ভাই খুব সুশীলতা দেখাইছে, ঠিক আছে, কিন্তু মাহফুজ ভাই লাস্ট শহীদ মিনারে যে সর্বদলীয় প্রতিরোধ সভাটা হইলো ওইখানে মাহফুজ ভাই বলেছে যে আমাদের একটা লাশ যদি পড়ে আমরা লাশ নেব। আমি এখন বললাম, আবারও বললাম, আমাদের হাদি ভাইয়ের লাশ পড়েছে, আমরা লাশ নেব। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কুত্তালীগ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যতদিন জীবন আছে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা বলে যাব। তাতে যদি হাদি ভাইয়ের মতো আমাদেরও গুলি খাইতে হয়, হাদি ভাইয়ের মতো আমরাও যদি মরে যাই, কোনো পরোয়া নাই। আমি নাই, আমার পরবর্তী প্রজন্ম আসবে, আমার ভাই আসবে, আমার ভাই নাই তার পরিবর্তে আরেকজন আসবে, সে নাই তার পরিবর্তে আরেকজন আসবে। একজন কবরে গেলে লক্ষজন দাঁড়াবে। আপনাদের মনে আছে কিনা কসাই স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান খান কামালকে বলছিল ভিডিও দেখায় এক পুলিশ, স্যার একটারে মারি, একটাই মরে, একটাই যায়, বাকিগুলো যায় না। ভাই আসলেই বাকিগুলো যায় না, আমরা সেই বাকিগুলোর অংশ। আমি মারা গেলে বাকি যারা থাকবে তারা বাকিগুলোর অংশ, তারা যাবে না। বিপ্লবকে সম্পূর্ণ না করা পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। এই বিপ্লবকে সম্পূর্ণ করেই আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। প্রথম আলো বিগত দিনগুলোতে প্রথম আলোর কথা কি বলবো, প্রথম আলোর নাম শুনলে এখন ভাই বমি আসে।
হ্যাঁ একটু মাফ করবেন, আমি একটু কম সুশীল, হ্যাঁ মুখ থেকে গালিগালাজ বেরোইতে পারে, কন্ট্রোল করা পসিবল না আসলে, কারণ প্রতিপক্ষ এমন একটা জায়গা আমার ভাইরে মেরে ফেলতেছে, তার বেলায় আমি কি সুশীলতা দেখাবো? এই প্রথম আলো ফেসিস্ট হাসিনাকে এস্টাবলিশ করার জন্য যতগুলো ফেসিস্ট স্তম্ভ ছিল, ভারতীয় আগ্রাসনকে এই বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য যতগুলো স্তম্ভ ছিল, প্রথম আলো তার মধ্যে একটা ছিল। এই প্রথম আলো তার মধ্যে একটা ছিল। তো এই প্রথম আলোকে আমাদের, হ্যাঁ ঠিক আছে, কালকে ক্ষোভের বহিঃপ্রকাশে প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, এই এমন অবস্থা করতে হবে, এই প্রথম আলো লাইসেন্স বাতিল করতে হবে, এই প্রথম আলো যাতে ভবিষ্যতে ভারতীয় আগ্রাসনের পক্ষে কিছু লিখতে না পারে, ফ্যাসিস্ট হাসিনার পক্ষে কিছু লিখতে না পারে, ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলতে না পারে। আমাদের কথা এখন স্টেট কার্ড, ইনিয়ে বিনিয়ে কোনো কথা চলবে না, ভারতীয় আগ্রাসন এই বাংলাদেশে চলবে না, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোনো কার্যক্রম এই বাংলাদেশে চলবে না, তারা কোনোদিন ফিরবে না, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। এই ব্যাপারে যদি কেউ ইনিয়ে বিনিয়ে কথা বলে, সেও থাকবে না, তাকেও রাখবো না, কারণ আমাদের রক্ত যাচ্ছে, আমাদের ভাইদের রক্ত যাচ্ছে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। বুঝতে পারছি না, সরকারের ভেতরে যারা আছে তারাও আসলে ক্ষোভ জানাচ্ছে। এইখানে ভাই আমি যদি ওনাদের জায়গায়, আপনারাও বুঝেন, ওই জায়গায় থেকে ওনারাও আসলে এগুলোর জন্য তারা আর কি পারমিশন দিতে পারে না, কিংবা ক্ষোভ যদি মনের মধ্যে নাও থাকে, তাও তাদের ক্ষোভটা প্রকাশ করতে হয়, কারণ তারা ওই জায়গাটায় আছে। এটা আমাদের ভুল ভাই, বললাম না যে আমরা একটা সুশীল সরকার গঠন করছি, আমরা যদি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তখন এগুলো হতো না, তখন আমরা শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ, হ্যাঁ তারপর সংবিধানের যতগুলো পরিবর্তন দরকার একসাথে করে আমরা করে ফেলতে পারতাম। এই বিপ্লবী সরকারকে যদি আমরা শহীদ মিনারের শপথ না হইতে পারতাম, তাইলে আমরা সকল কিছু করতে পারতাম, কিন্তু আমরা ভাই, আমরা সুশীলতা দেখাইছি, বিপ্লবীরা বিনয়ী হয়েছে, গণশত্রুরা বিধ্বংসী হয়েছে, আমাদের ধ্বংস করে দিচ্ছে ভাই। এখন ওই ধ্বংসের বিপরীতে আর একটা ধ্বংস না দাঁড়াইলে, ওই ন্যারেটিভের বিপক্ষে আর একটা যদি ন্যারেটিভ আমি না দাঁড়া করাই, আমাদের বাঁচার কোনো ওয়ে নাই, এর জন্য আমাদের এটা করতে হবে। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, রাতভর কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার যে অফিসগুলো রয়েছে সেই অফিসে কিন্তু ভাঙচুর করা হয়েছিল, এবং এখনও দেখছেন যে উৎসুক ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা এখনও কিন্তু এই ডেইলি স্টারের অফিসের সামনে অবস্থান করছেন। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি গত 12 ডিসেম্বর ঘাতকের গুলিতে আহত হয়ে রাজধানী রেফার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। আমাদের হাতে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী আজ 6টা 5 নাগাদ ওসমান হাদির লাশ বহনকারী যে ফ্লাইট, সেই ফ্লাইটটি কিন্তু বাংলাদেশে আসবে, এবং সম্ভবত তার জানাজা শনিবার জোহর বাদ কিন্তু হতে পারে। দর্শক, আমরা দেখেছিলাম কাল যখন উৎসুক ছাত্র জনতা প্রথম আলোর এই অফিসে আগুন দিয়েছিল, তখন কিন্তু কয়েকজন অফিস স্টাফ কিন্তু আটকে পড়েছিল, এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেনের মাধ্যমে কিন্তু তাদেরকে নামিয়েছিল।